ওকে, শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমাদের আজকের টপিক ডিকোডার সার্কিট। অধ্যায় নাম্বার 2 থেকে আমরা ডিকোডার সার্কিট শুরু করার পূর্বে আমাদের ডিজিটাল ডিভাইস সম্পর্কে একটু জানতে হবে। চ্যাপ্টার 3 যেটা আমরা পড়েছি, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস, দুইটা অংশে বিভক্ত। আমরা এখন পড়ছি চ্যাপ্টার 3 এর সেকেন্ড পার্ট, অর্থাৎ ডিজিটাল ডিভাইসেস। ডিজিটাল ডিভাইসেস এর মধ্যে যতগুলো টপিকস আছে এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস লজিক গেট থেকে শুরু করে আমরা যতগুলো টপিকস পর্যায়ক্রমে পড়বো সেটা হচ্ছে লজিক গেট, দেন এরপরে পড়বো এনকোডার সার্কিট, ডিকোডার সার্কিট, দেন অ্যাডার সার্কিট, হাফ অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার সার্কিট, হাফ অ্যাডার টু ফুল অ্যাডার বাস্তবায়ন। তারপরে ছিল অনেকগুলো অ্যাডারকে সমন্বয় করে একটা কম্বাইন্ড অ্যাডার সার্কিট তৈরি করা, দ্যাট ইজ কল্ড প্যারালাল বাইনারি অ্যাডার। এরপরে আমাদের পড়তে হবে ল্যাচ সার্কিট, ফ্লিপ ফ্লপ সার্কিট, এবং ফাইনালি আমাদের পড়তে হবে রেজিস্টার সার্কিট এবং কাউন্টার সার্কিট। আমাদের এই ডিজিটাল ডিভাইসের টপিকসগুলোর মধ্যে আজকের টপিকসটা খুবই ইম্পর্টেন্ট। আজকের টপিকসটা হচ্ছে ডিকোডার সার্কিট বা ডিকোডার বর্তনী। আমরা বাস্তব জীবনে ডিকোডার বর্তনী কোথায় ব্যবহার করি, যদি আমি এটা জানতে পারি তাহলে এই টপিকস থেকে আমাদের লার্নিং আউটকামগুলো আমরা জানতে পারবো। আমাদের ডিকোডার সার্কিট বাস্তব জীবনে মেইনলি ব্যবহার করা হয় সকল আউটপুট ইউনিটে, সকল ডিজিটাল ডিভাইসের আউটপুট ইউনিটে। এখন যদি বলি স্যার কেমন, যেমন তোমার যদি স্মার্ট ওয়াচ হয় বা ডিজিটাল ওয়াচ হয় তার আউটপুট ইউনিটেও কিন্তু ডিকোডার সার্কিট বসানো আছে। তোমার যে ল্যাপটপটি আছে বা তোমার যে ম্যাকবুক বলি আমরা, বা যে কোনো ডিজিটাল ডিভাইস যেখানে আউটপুট স্ক্রিনে কোনো কিছু শো করে, সেই স্ক্রিনের ঠিক আউটপুট প্রদর্শনের ঠিক পূর্বেই আমাদের একটা সার্কিটের ভায়া হয়ে আউটপুটটা দেখতে হয়। তো যে সার্কিটের ভায়া হয়ে আউটপুট দেখতে হয়, এই সার্কিটটাই মূলত ডিকোডার সার্কিট। অর্থাৎ ডিকোডার এমন একটা বর্তনী যে বর্তনী এনকোডেড ডেটাকে মূলত ডিকোডেড ডেটায় রূপান্তর করে। অর্থাৎ যে ডেটাটা হচ্ছে তোমার অলরেডি এনকোডিং করা হয়েছে সেইটাকে ভেঙে ফেলে, ডিকোড করে, ডিকোড করে সে মানুষের ভাষায় রূপান্তর করে। অর্থাৎ আমরা জানি যে এনকোডারের মাধ্যমে যখন কোনো ল্যাঙ্গুয়েজকে বা যখন কোনো ডেটাকে কম্পিউটারের ওন ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস বাইনারি ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয়, সেই বাইনারি ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের যে ওন ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের নিজস্ব ভাষা, মেশিন ভাষা আমরা বলি বাইনারি ল্যাঙ্গুয়েজ, এই বাইনারি ল্যাঙ্গুয়েজকে সে কনভার্ট করে বা ডিকোড করে মানুষের ভাষায় রূপান্তর করে। তাহলে ডিকোডার এমন একটি সার্কিট যেটা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার যে ডিভাইস বা যে বর্তনী, সেটা মূলত হচ্ছে ডিকোডার সার্কিট। তো আশা করি বুঝতে পারছো। আমি এখন যেটা লিখবো সেটা হলো ডিকোডার সার্কিটের ডেফিনেশন লিখে নাও। আমি যে কথাটা বলেছি ওই কথাটা ডেফিনেশন আকারে লিখে নাও, যে ডিকোডার সার্কিট কাকে বলে বা ডিকোডার সার্কিট কি। লিখো, যে বর্তনী যে বর্তনী যে বর্তনী মানুষের কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, যে বর্তনী আচ্ছা, আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, কালপুরুষ ঠিক আছে। হ্যাঁ, যে বর্তনী যে বর্তনী কম্পিউটারের ভাষাকে কম্পিউটার এর ভাষাকে মানুষের বোধগম্য মানুষের বোধগম্য বোধগম্য ভাষায় রূপান্তর করে রূপান্তর করে তাকে ডিকোডার বলে। তাকে ডিকোডার বলে। সংজ্ঞা লিখে নিয়েছো? জি। যে বর্তনী কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। এরপর লিখো গঠন।
ডিকোডারের গঠন। দেখো ডিকোডার এর ইনপুট সংখ্যা ডিকোডারের ইনপুট সংখ্যা ইনপুট সংখ্যা 2 এর পাওয়ার n হবে, ঠিক আছে? এখানে যেটা লিখতে হবে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n হলে 2 টু দি পাওয়ার n হলে আউটপুট হবে n সংখ্যক। আচ্ছা, একটু মনে হয় ভুল হচ্ছে। আমাদের এনকোডারের ইনপুট ছিল 2 টু দি পাওয়ার n, তাই না? জি। তাহলে আমাদের এখানে ইনপুট সংখ্যাটা হবে n সংখ্যক। একটু কারেকশন করে নিতে হবে। একটু জি। কারেকশন করে নিচ্ছি আমি। কারেকশন করে নাও, এই জায়গাটা কারেকশন করো। এটা হবে ইনপুট সংখ্যা n হলে, হ্যাঁ, এখানে লিখো ইনপুট সংখ্যা n হলে আউটপুট হবে এই জায়গায় লিখো 2 টু দি পাওয়ার n সংখ্যক। আমি একটু গ্যাপ দিয়ে নিচ্ছি লেখাটা। 2 টু দি পাওয়ার n সংখ্যক এই জায়গায় লিখতে হবে, আউটপুট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। ক্লিয়ার? জি। টু দি পাওয়ার আউটপুট n সংখ্যক। ওকে, যে বর্তনী কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। ডিকোডারের ইনপুট সংখ্যা n হলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। লেখা শেষ করছো? জি। ওকে, নাও এখন আমাদের ব্লক তৈরি করতে হবে, ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, এখন লিখো ব্লক চিত্র। ব্লক চিত্র লেখো, সরি। ব্লক চিত্র। ওকে, তো ব্লক চিত্র লেখার পরে একটা কাজ করতে হবে, আমাদের ব্লক ডিজাইন করতে হবে। ব্লক ডিজাইনটা কেমন করতে হবে দেখে নাও। আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্লক ডিজাইন বা ব্লক চিত্র। ব্লক চিত্রের ঠিক ইনপুট সংখ্যা হবে n সংখ্যক, ঠিক আছে? তো যদি আমি এখানে n এর মান ধরে নিচ্ছি 3, তাহলে আউটপুট হবে 2 এর পাওয়ার n সমান 2 এর পাওয়ার 3 সমান হবে 8, তাই না? এটা হচ্ছে আমাদের নাম্বার অফ আউটপুট লাইন। তাহলে ইনপুট লাইনটা হচ্ছে এভাবে ডিজাইন করতে হবে, দেখে নাও। এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন। তাহলে প্রথমে হবে ইনপুট লাইন, ঠিক আমাদের লেফট আর্ম যেটা আছে অর্থাৎ বাম পাশে যে সাইডটা হবে, এটা হবে আমাদের ইনপুট লাইন। তাহলে ইনপুট লাইনের আমি যদি নামকরণ করি, এটা মনে করো হচ্ছে ডেটা ইনপুট এক্স ওয়াই জেড, ঠিক আছে? এটা নাম দিয়েছি এক্স ওয়াই জেড। এইটা হচ্ছে আমাদের ইনপুট লাইন। আর আউটপুট লাইন যেটা দেওয়া আছে সেটা হলো 2 টু দি পাওয়ার n সংখ্যক, মানে 8টা আমাদের লাইন তৈরি করতে হবে। তো আমি এখানে ডিফারেন্ট কালার দিয়ে বোঝাই তোমার। এটা হচ্ছে 8টা লাইন তৈরি করো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ঠিক আছে? কাউন্টিং ঠিক আছে? জি। ওকে, সো এটা একটু মুছে দিচ্ছি, আমাদের লাগবে না। তাহলে আমাদের আউটপুট লাইনের সংখ্যা এখন নামকরণ করি, সেটা হচ্ছে ডি নট আমাদের আউটপুট লাইন। হ্যাঁ, ডেটা আউটপুট ডি নট, D1, D2, D3, D4, D5, D6 and D7। তাহলে এখানে মূলত ডি 0 থেকে 7 টোটাল নাম্বার অফ আউটপুট হচ্ছে 8টি। ক্লিয়ার? জি। আমরা এটাকে কি নামে ডাকতে পারি দেখো। আমরা এটাকে বলবো যে 3 to 8 লাইন ডিকোডার। মানে ইনপুট লাইনের সংখ্যা 3টি এবং আউটপুট লাইনের সংখ্যা হচ্ছে 8টি। তাহলে ভিতরে লিখতে পারি আমাদের 3 to 8 লাইন, কি বলবো আমরা, বলো? ডিকোডার। 3 to 8 লাইন ডিকোডার। ঠিক আছে? জি। তো আমি যেটা করবো এখন, আমার যেহেতু ডিজাইন সুবিধার্থে আমার রাইট সাইডটা একটু ফাঁকা রাখতে হচ্ছে,
আমরা এখন ডিকোডারের জন্য ট্রুথ টেবল তৈরি করব। সত্যক সারণী লিখে নাও, সত্যক সারণী। তাহলে ব্লক চিত্র যেখানে আছে, ব্লক চিত্রের ঠিক পরে আমাদের তৈরি করতে হবে ট্রুথ টেবল বা সত্যক সারণী। ঠিক আছে, আমরা এখন কি লিখবো? আমরা এখন লিখবো এখানে সত্যক সারণী, সত্যক সারণী, সত্যক সারণী। নাও সত্য সারণীর পরে আমাদের এখানে বড় একটা টেবল তৈরি করতে হবে। আবার আমি বড় টেবল ডিজাইন করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ কি সত্য সারণী? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সত্য সারণীতে দেখো ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে। তাহলে ইনপুট লাইন কয়টা আছে? ইনপুট লাইন দেওয়া আছে দুটা। 3টা। তাহলে আমরা ইনপুট লাইনের জন্য যেটা করতে পারি, আমাদের এখানে 3টার জন্য ছোট্ট করে কলাম তৈরি করি। এটা আমাদের ইনপুট লাইন আর এটা হচ্ছে আউটপুট লাইন। তাহলে লিখে নাও, এটা এখানে লিখো, ইনপুট লিখো এই জায়গায়। এই জায়গায় আমরা লিখবো ইনপুট। ক্লিয়ার? এখানে লিখো ইনপুট, জি ইনপুট। আর এই জায়গায় লিখতে হবে আউটপুট। ঠিক আছে, আউটপুট লেখো, আউটপুট। এটা ইংলিশে লিখে দিলে ভালো হয়, বাংলা লিখলেও কোনো অসুবিধা নাই। ইনপুট আউটপুট লেখা শেষ করার পরে আমাদের ইনপুটের কলাম তৈরি করতে হবে এবং আউটপুটের কলাম তৈরি করতে হবে। ওকে, সো আমরা ইনপুটের জন্য কলাম তৈরি করছি, রো তৈরি করছি। 3টা হবে ইনপুটের কলাম, আউটপুট কলাম হবে 8টা, তাই না? তাহলে মিডল থেকে 4টা অংশ ভাগ করে নিব। আমাদের লেফট সাইডে হবে 4টা, রাইট সাইডে হবে 4টা। ডিজাইনটা খুবই ইজি, শুধুমাত্র একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে আর ভুল হবে না। ঠিক আছে, এখন দেখো ইনপুট লাইনে কি লেখা আছে। ইনপুট লাইনে লেখা আছে এক্স, ওয়াই এন্ড জেড। তাহলে আমরা ইনপুট লাইনে লিখে দিব এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আউটপুট লাইনে আছে দেখো ডি নট থেকে ডি সেভেন। সো আমরা ভ্যালুগুলো লিখে নিই, ডি নট থেকে ডি সেভেন। ওকে, ডি নট, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি সেভেন। সেভেনটাই ক্লিয়ার একটু বোঝা যাচ্ছে না, আমি একটু স্পষ্ট করে লিখছি, ডি সেভেন। ওকে, জি এখন দেখো টেবিলের সারি কয়টা হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। টেবিলের সারিটা কিন্তু অনেক সময় ভুল হতে পারে। তো আমরা সারিটাকে কিভাবে নির্ণয় করব? টেবিলের সারি হবে মোট 8টি। ওইটা একই ফর্মুলা, যেহেতু ইনপুট সংখ্যা 2 এর পর মানে 3 এর মাধ্যমেই তোমার আউটপুট লাইনটা বের করতে হয়। ইনপুট যেহেতু 3টা দেওয়া আছে এখানে, 3টা ইনপুট, তার মানে টেবিলের সারি যেটা হবে, সারি বলতে যেটা বলি রো আমরা, 2 এর পর 3, সেটা হবে 8টা হবে আমাদের রো বা সারি। তাহলে আমরা এখানে 8টা ভাগ করে নিচ্ছি, মিডিল দিয়ে 2টা করে ভাগ করে নিব। আবার এক্সাক্ট মিডিল দিয়ে হয়নি, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট মিডিল। এখানেও এক্সাক্ট মিডিল দিয়ে ভাগ করে নাও। ওকে, নাও ফিল আপ দ্য বক্স। বক্সটা ফিল আপ করার রুলসটা দেখো খুব ইজি। তোমাদের এটা করতে হবে এক্স এর কলামে 4টা 0, 4টা 1, এটা মনে হয় মনে আছে? জি গুড। ওয়ার কলামে কি হবে বলো তো তাহলে? দুইটা 0 দুইটা 1। গুড, ডাবল 0 ডাবল 1। সিমিলারলি জেড এর কলামে কি হবে? 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। ওকে, এখন দেখো যখন ইনপুটে সবগুলো 0, তখন আমাদের যে কোনো একটা সুইচ অন হবে। আমাদের প্রথম সুইচটা অন হবে আর সবগুলো সুইচ অফ থাকবে। আমি একটু হোয়াইট কালার দিয়ে লিখছি এটা তোমাদের আলাদা করে বোঝানোর জন্য। শুধুমাত্র এইটা, শুধুমাত্র সরি, এটা অন থাকবে আর সবগুলো 0 হবে, সবগুলো 0 হবে, রাইট? তো মনে জি রাখার নিয়মটা হচ্ছে সব থেকে ইজি মেথড, যে কৌণিক বক্সের সবগুলো ভ্যালু 1 দিয়ে দাও, কৌণিক বক্সের সবগুলো ভ্যালু 1 দিয়ে দাও, আর বাকি সবগুলো বক্সে 0 লিখে দাও, তাহলে এটা অটো মিলে যাবে।
এটা একটু বোঝানোর জন্য আমি জাস্ট যে কোনো র্যান্ডম একটা রো তোমাকে বুঝাই। দেখো এই রোটা খেয়াল করো, এই রোটে আমাদের ইনপুট কি কি আছে, যে কোনো একটা রো বুঝো, এই রোতে ইনপুট কি কি আছে? 110 110। সো 110 এর অর্থ হচ্ছে এইটা হলো 6, এটা জি কত? 6। 6 তাহলে এখন চিন্তা করো যে এইটা এই বরাবর যদি আমি 6 এর ঘর কল্পনা করি, তো দেখো এইটা কিন্তু D5 সরি 11001, একটা ঘর মনে হয় বাদ পড়ে গেল। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আহ, এখানে একটু ভুল হয়েছে না, বলো তো ভুলটা কোথায়? স্যার 00 11 হ্যাঁ 00 0011, রাইট। এইখানে শুধুমাত্র জিরোটা বসানো হয়নি। 0011, আমি সবগুলো ওয়ান লিখে ফেলেছি, এখানে ডাবল জি জিরো হবে, রাইট। এখন মিলে গেছে, দেখো 0011 0011। তাহলে এই বক্সটা খেয়াল করো, এই বক্সে 100 আছে। তাহলে এই বক্সে যদি 100 থাকে তাহলে এই ভ্যালুটা কত? 4 এটা হলো 4। 100 এর মানে হচ্ছে 4। তাহলে এই বরাবর চলে যাও, এটা হচ্ছে 4 এর সুইচটা অন থাকবে, এটা দেখো D4, ক্লিয়ার? তার মানে অনলি জি এই বক্সের সুইচটা অন থাকবে। সিমিলারলি তুমি যে কোনো একটা র্যান্ডম বক্স কল্পনা করো, মনে করো এর ঠিক পরের যে বক্সটা আছে এই বক্সটা খেয়াল করো, এই বক্সে কত দেওয়া আছে? 101। 101 মানে কত? 5 101 মানে 5। তাহলে এটাও যদি 5 হয় তার মানে আমাদের কোন কোন বক্সটা অ্যাক্টিভ থাকবে, মানে কোন বক্সের ভ্যালুটা অ্যাক্টিভ থাকবে? 101 মানে 5। তাহলে আমি এখানে চলে যাচ্ছি এই D5 বরাবর। এখন দেখো এই মানটা কিন্তু D5 এর মান, এখানে এটা কিন্তু D5 এর মান। তাহলে এই মানটা জি অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ মানে হলো 1, অ্যাক্টিভ মানে কি? 1 অ্যাক্টিভ মানে হচ্ছে 1, ক্লিয়ার? জি ওকে। তো আমি যেগুলো রাফ করছি সেগুলো সব মুছে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নাই, ফ্রেশ করে ডিজাইন করতে হবে। ওকে, পরীক্ষাতে ফ্রেশ করে ডিজাইন করলে হবে। তাহলে কৌণিক বক্সগুলো সব 1 দিয়ে দিচ্ছি আমরা, 1 দেওয়ার পরে সবগুলো বাকিগুলো বক্সে 0 লিখে লিখতে হবে, বাকি সবগুলো বক্সে 0 লিখে দাও। তাহলে যদি পরীক্ষাতে আসে যে একটা নির্দিষ্ট সময়ে যে কোনো একটা আউটপুটের ভ্যালু 1 থাকবে আর সবগুলো 0 থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিকোডার সার্কিটটা ডিজাইন করতে হবে। পরীক্ষাতে অনেকভাবে প্রশ্ন ঘুরে আসতে পারে, যেমন একটি বর্তনী অঙ্কন করো, যে বর্তনীতে কেবলমাত্র একটা নির্দিষ্ট সময়ে একটা আউটপুট হাই থাকবে, বাকি সবগুলা 0 থাকবে, তাহলে সেই বর্তনীটা অবশ্যই ডিকোডার সার্কিট হবে। অথবা এমন একটা বর্তনী অঙ্কন করো বা এমন একটা বর্তনী ব্যাখ্যা করো আহ, যে বর্তনীতে সবগুলা মান একই সাথে 1 হতে পারে না, যে কোনো একটা বক্সের মান 1 হবে, তখন সেটা হবে ডিকোডার সার্কিট, ক্লিয়ার? এখন জি আমরা এই ট্রুথ টেবল থেকে আমরা যেটা করব, আমাদের লজিক মানে ইকুয়েশন তৈরি করতে হবে। আমরা এই ট্রুথ টেবল থেকে লজিক সারণী তৈরি করব, লজিক্যাল ইকুয়েশন, সরি লজিক্যাল সারণী না, লজিক্যাল ইকুয়েশন বা তোমার জি সমীকরণ, লজিক সমীকরণ অঙ্কন করতে হবে বা লজিক সমীকরণটা বের করতে হবে। লিখো, উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। লিখো, উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের প্রাপ্ত আউটপুট প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। লজিক সমীকরণ সমীকরণ। এখন দেখো আমরা এখানে আউটপুট পেয়েছি কয়টা? 8টা 8টা পেয়েছি, রাইট? জি আচ্ছা, এটা কি হলো? আচ্ছা, একটু 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 ওয়েট করো, আমার এটা একটু মনে হয় উপরে চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখন? জি
আচ্ছা, বুঝতে পারছি, লেখাটা চলে গেছে। তুমি লিখছো উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুট লজিক সমীকরণ? জি। দেখে নি লেখাটা নিচে আছে কিনা। না, নিচে নাই, লেখাটা চলে গেছে। সমস্যা নাই, আমরা আবার লিখে নিচ্ছি। এটা 0 বাদ পড়ে গেছে। ওকে, তাহলে আমরা এখন লিখবো উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। আমি লিখে দিচ্ছি এই জায়গায়, উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। এখন দেখো এখানে আউটপুট কয়টা? 8টা না? আটটা। জি। তাহলে প্রথম আউটপুট পেয়েছো ডি নট। দেখো আমরা ডি নটের মানটা বের করে ফেলি। তাহলে ডি নট কত হবে? ডি নট সমান লিখে নাও, ডি নট সমান হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই কমপ্লিমেন্ট ডট জেড কমপ্লিমেন্ট। এটা বুঝতে পারছো কিনা আগে বলো। ডি ওয়ান সমান এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু জেড। ডি টু সমান লিখে নাও এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই ডট জেড কমপ্লিমেন্ট। ডি থ্রি সমান লিখে নাও এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই ডট জেড। ডি ফোর সমান লিখে নাও এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট ডট জেড কমপ্লিমেন্ট। ডি ফাইভ লিখে নাও এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট ডট জেড। ডি সিক্স লিখে নাও এক্স ডট ওয়াই ডট জেড কমপ্লিমেন্ট। ডি সেভেন লিখে নাও এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। এই 8টা হচ্ছে আমাদের আউটপুট। তো এটা কিভাবে বের করলাম আমরা, তাই না? দেখো এটা বের করার নিয়মটা হচ্ছে ডি নটের ঘরে কয়টা ওয়ান আছে এটা আগে দেখো। ডি নটের ঘরে কয়টা ওয়ান আছে? একটা। ডি নটের ঘরে ওয়ান কয়টা আছে পুরো বক্সে? আমি যদি বলি ডি নটের এই সম্পূর্ণ বক্স কল্পনা করো, এই সম্পূর্ণ বক্সে কয়টা ওয়ান আছে? একটা। একটা ওয়ান। তাহলে এই ওয়ানটা পাওয়া গিয়েছে কার জন্য? এই ওয়ানটা পাওয়া গিয়েছে কার জন্য চিন্তা করো। এই ওয়ানটা পাওয়া গিয়েছে যখন কিনা তোমার ইনপুটের মান সবগুলাই জিরো। এই ইনপুটের মান যখন জিরো তখন শুধুমাত্র পেয়েছো ওয়ান, তাই না? জি। তাহলে ইনপুটের মান জিরো যদি হয় তাহলে আউটপুট ওয়ান করার জন্য আমাদের ইনপুটকে কমপ্লিমেন্ট করে তোমার গুণ করতে হবে। কারণ তুমি যদি তিনটা জিরোকে গুণ করো তাহলে কিন্তু সেটা মানটা জিরো আসবে, কিন্তু আমি জিরো যদি আসবে। জিরোকে রিভার্স করে গুণ করি সেক্ষেত্রে কিন্তু ওয়ান চলে আসবে। বিষয়টা হচ্ছে এমন, জি। বিষয়টা হচ্ছে এমন যে আমি জিরো, তিনটা জিরোকে গুণ করে ওয়ান করব। আমি যদি বলি জিরো ইন্টু জিরো ইন্টু জিরো সমান সমান জিরো হবে, কিন্তু আমার করতে হবে ওয়ান। কি করতে হবে? ওয়ান ওয়ান। করতে হবে। তাহলে এটাকে যদি ওয়ান করতে হয় তাহলে আমাকে জিরোকে উল্টাইতে হবে। তো জিরোকে উল্টানোর মানে হচ্ছে কমপ্লিমেন্ট করা, অর্থাৎ জিরো কমপ্লিমেন্ট করলে ওয়ান হবে। ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, তখন কিন্তু ওয়ান চলে আসবে। অর্থাৎ জিরোকে রিভার্স করলে শুধুমাত্র মানটা ওয়ান পাচ্ছ। এখন দেখো প্রথম জিরো কার মান? প্রথম জিরো হলো এক্স এর মান। তাহলে আমি যদি বলি যে প্রথম জিরোটা হলো এক্স এর মান, তারপরে ওয়াই, তারপর জেড, সেক্ষেত্রে আমরা সহজে লিখতে পারি এক্স ওয়াই জেড। তাহলে এখন দেখো মিলে গেছে, এই যে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, এই মানটা দেখো এখানে মিলে গেছে। জি। ক্লিয়ার? জি। বুঝতে পারছো কি? এখন হ্যাঁ। দেখো তুমি এই বক্সটা চেক করো, এই বক্সটা চেক করলে বুঝতে পারবা। এই বক্সটা হচ্ছে, এটা হলো ডি ফাইভ এর মান, ডি ফাইভ। তাহলে এই বরাবর আসো, এই বক্সে মান আছে 101। কত? 1 ইন্টু জিরো ইন্টু ওয়ান, এইটা গুণ করলে কিন্তু জিরো হয়। জিরো। 1 ইন্টু জি। জিরো ইন্টু ওয়ান সমান জিরো, কিন্তু আমাকে বের করতে হবে ওয়ান। আমাকে এখানে এই ওয়ান মানটা দেখাইতে হবে। তাহলে আমি যদি 1 ইন্টু জিরো ইন্টু ওয়ান গুণ করে ওয়ান দেখাইতে চাই তাহলে অবশ্যই আমাকে মিডলে জিরোটাকে ওয়ান করতে হবে। আর মিডলে জিরোটাকে ওয়ান করার জন্য সূত্র হচ্ছে রিভার্স করে দেওয়া, উপরে একটা কমপ্লিমেন্ট করে দেওয়া, কারণ জিরো জি। কমপ্লিমেন্ট করলে ওয়ান হয়। তাহলে এই মানটা হচ্ছে ওয়াই, এই মানটা হলো এক্স, আর এই মানটা হলো জেড।
যার উপরে কমপ্লিমেন্ট আছে সেটা কমপ্লিমেন্ট দিয়ে দাও। তার মানে আমি যদি বলি এটা হচ্ছে আমাদের d5 এর মান, যে d5 সমান x ডট y কমপ্লিমেন্ট ডট z, এটা হচ্ছে আমাদের d5 এর মান, x ডট y কমপ্লিমেন্ট ডট z। এটা এখন তুমি মিলাই নাও, দেখো এটা d5 মিলে গেছে, জি মিলছে? হ্যাঁ ক্লিয়ার? জি আমরা এখন যে আউটপুট গুলা পেয়েছি সেই আউটপুট গুলা লজিক গেটের মাধ্যমে দেখাবো। এটা আমি সেভ করে নিচ্ছি। আর ডেস্কটপ শাফি, আজকে লিখো লেকচার নাম্বার 13। ওকে, তাহলে আজকে আমরা যেটা সলভ করছি যেটা ডিকোডার সার্কিট, রাইট? আমরা এখন যেটা করব, আমরা সম্পূর্ণ রাফটাকে মুছে দিচ্ছি, আমরা এখন ক্লিয়ার একটা সার্কিট ডিজাইন করব। এখন লিখো যে উক্ত সমীকরণ সমূহকে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পাই। লেখো উক্ত সমীকরণ সমূহকে, লেখো উক্ত সমীকরণ সমূহকে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পাই। লেখো উক্ত উক্ত সমীকরণ সমূহকে লজিক গেট দ্বারা বাস্তবায়ন করে পাই। ঠিক আছে? জি দেখা যাচ্ছে? হ্যাঁ উক্ত সমীকরণ সমূহকে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পাই। কোন সমীকরণ বলো তো? এই যে ডি নট থেকে স্যার d7, এই ডি নট থেকে d7, ঠিক আছে? তাহলে এখানে দেখো কয়টা ভ্যারিয়েবল, এখানে ভ্যারিয়েবল কয়টা? তিনটা না? তিনটা ভ্যারিয়েবল, তাহলে আমাদের এখানে তিনটা ভার্টিক্যাল লাইন টানতে হবে, তিনটা ভার্টিক্যাল লাইন টানতে হবে। দেখে নাও, এটা হচ্ছে তোমার x এর জন্য, এটা y এর জন্য, এটা হলো z এর জন্য, x y z। এখন দেখো কমপ্লিমেন্টের জন্য নট সার্কিট, নট গেট দেখতেছিল একটা ত্রিভুজের মতো, সামনে একটা সার্কেল, ওয়াই কমপ্লিমেন্ট একই রকম, একটা হবে একটা ত্রিভুজ, সামনে একটা সার্কেল। জেড কমপ্লিমেন্ট, তাহলে এখানে একটা হবে ট্রায়াঙ্গেল, সামনে একটা সার্কেল। এতটুকু ক্লিয়ার, বুঝতে পারছো তো? জি এখন আমরা দেখি ডি নটের ভ্যালু কত ছিল। ডি নট সমান এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট। তাহলে আমরা এই মানে পাবো, এখানে এক্স কমপ্লিমেন্ট, এটা ওয়াই কমপ্লিমেন্ট, এটা হচ্ছে জেড কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখন দেখো লাইনটা টানবো কিভাবে। আমাদের লাইন টানতে হলে এক্স কমপ্লিমেন্ট থেকে একটা লাইন টানতে হবে, তাহলে এক্স কমপ্লিমেন্ট থেকে লাইন টানবো, ওয়াই কমপ্লিমেন্ট থেকে লাইন টানবো, আর জেড কমপ্লিমেন্ট থেকে লাইন টানবো। এখন যেখান থেকে লাইনটা টানা শুরু হয়েছে ওখানে একটা বড় সার্কেল দিবা। এখন দুইটাকে মাল্টিপ্লাই, এই তিনটাকে গুণ করতে হবে। গুণ করার জন্য যে গেট লাগবে সেটা হবে অ্যান্ড গেট। অ্যান্ড এর সিম্বল ছিল ডি এর মতো, এটা হলো অ্যান্ড সার্কিট। তার মানে এটা হচ্ছে d0 সমান x কমপ্লিমেন্ট ডট y কমপ্লিমেন্ট ডট z কমপ্লিমেন্ট। d1 ছিল x কমপ্লিমেন্ট y কমপ্লিমেন্ট, তারপরে ছিল কত বলো তো? z। এটা হবে একটা অ্যান্ড গেট, এটা লিখো d1 সমান x কমপ্লিমেন্ট ডট y কমপ্লিমেন্ট ডট z। এটা z এর লাইন থেকে আসছে। এরপর আসছে d2 হচ্ছে x কমপ্লিমেন্ট y z কমপ্লিমেন্ট, x কমপ্লিমেন্ট দেন y দেন z কমপ্লিমেন্ট। এটা হচ্ছে d2 এর ভ্যালু, এটা হবে অ্যান্ড গেট। প্রত্যেকটা অ্যান্ড এর কাজ হলো মাল্টিপ্লাই করা। তাহলে d2 সমান x কমপ্লিমেন্ট ইন্টু y ইন্টু z কমপ্লিমেন্ট। এখন হচ্ছে d3 হচ্ছে x কমপ্লিমেন্ট yz, সো x কমপ্লিমেন্ট ইন্টু y ইন্টু z। সম্পূর্ণ কি ক্লিয়ার, বুঝতে পারছো?
জি স্যার। গুড, ভেরি গুড। নাও D3 সমান x কমপ্লিমেন্ট y ইন্টু z। এখন হচ্ছে D4। D4 সমান x y কমপ্লিমেন্ট z কমপ্লিমেন্ট। x থেকে লাইন যাবে, y কমপ্লিমেন্ট থেকে লাইন আসবে, আর z কমপ্লিমেন্ট থেকে লাইন আসবে। ঠিক যে জায়গা থেকে লাইনটা শুরু হচ্ছে ওই জায়গায় কানেকশন লাইন তৈরি করার জন্য একটা ডটেড লাইন দিবা, যেন বোঝা যায় যে ওখানে কানেকশন লাইন তৈরি হয়েছে। D4 সমান x ডট y কমপ্লিমেন্ট ডট z কমপ্লিমেন্ট। সিমিলারলি D5, তো আমি লাইনটাকে বাড়িয়ে নিচ্ছি একটু, তোমার অনেকগুলো লাগবে। আমার লাগবে আর 3টা, তাই না? তো আমি 3টা অ্যান্ড গেটের জন্য একটু বড় করে ডিজাইন করি। ওকে, দেখো D5 হচ্ছে 101, তার মানে x y কমপ্লিমেন্ট z, x y কমপ্লিমেন্ট z। x থেকে লাইন টানো, x থেকে লাইন টানো, x y complement z, this is y complement, this is z। D5 is equals to x y complement into z। now D6 হবে x y z complement, তাহলে x থেকে লাইন টানতে হবে, y থেকে লাইন টানতে হবে এবং z complement থেকে লাইন টানতে হবে। তাহলে আমাদের সবগুলো সেকেন্ড লাইনটা হচ্ছে কমপ্লিমেন্টারি লাইন, আর ফার্স্ট লাইনটা হচ্ছে রিয়েল লাইন। জি সার্কিট গুলো খুবই ইজি বুঝতে পারলে, আর না বুঝতে পারলে কিন্তু এটা পরবর্তীতে মনে হয় খুবই কঠিন। হ্যাঁ, প্রত্যেকটা সার্কিট কিন্তু ইম্পর্টেন্ট। D6 সমান x y ইন্টু z কমপ্লিমেন্ট। D7 সমান কি হবে বলো তো? এক্স এক্স ওয়াই আর জেড। x y আর z, x ইন্টু y ইন্টু z। তাহলে x থেকে লাইন টানো, y থেকে লাইন টানো, z থেকে লাইন টানো। আমি এটা হোমওয়ার্ক দিতে পারতাম, কিন্তু দেখলাম যে না, এটা তোমাকে এখন এই ক্লাস এখানে সলভ করে দিই। তুমি বাসায় অন্য একটা প্র্যাকটিস করে নিবা, সেটা হচ্ছে 2 to 4 লাইন। আমরা এখানে করলাম 3 to 8 লাইন, রাইট? 3টা ইনপুট 8টা আউটপুট। D7 সমান x ইন্টু y ইন্টু z। মিনিমাইজ করে দিচ্ছি, একটা সম্পূর্ণ সিঙ্গেল পেজে দেখতে পাচ্ছ না? এগুলো দেখো, সম্পূর্ণ সিঙ্গেল পেজে দেখা যাচ্ছে কি? জি দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা যেটা সলভ করলাম এখানে মূলত আমরা সলভ করলাম হচ্ছে যে 3 to 8 লাইন ডিকোডারের জন্য তার লজিক গেট যেটা ডিজাইন করেছি, এই গেট ডিজাইন করার জন্য আমাদের প্রথম থেকে আমরা যতগুলো পড়েছি দেখে নাও। আমরা প্রথম কি পড়েছি? আমরা পড়েছি লজিক গেটের ক্ষেত্রে ডিকোডার বর্তনী কাকে বলে, এবং ডিকোডারের ইনপুট কয়টা, আউটপুট কয়টা, তারপরে ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রামের পরে সত্যক সারণী, সত্যক সারণীর পরে লজিক সার্কিট বা লজিক্যাল বর্তনী। ঠিক আছে, এটা ক্যাপশন দাও, চিত্রের ক্যাপশন দাও। চিত্র, প্রত্যেকটা চিত্রের ক্যাপশন দিতে হয়। তাহলে আমরা ক্যাপশন কি দিব? চিত্র 3 to 8 লাইন, কি বলবো? 3 to 8 লাইন ডিকোডার। ডিকোডারের লজিক চিত্র। ওকে, আমরা এখানে ইংলিশ করে নিয়েছি 3 to 8 লাইন, 8 লাইন ডিকোডার এর লজিক চিত্র। ঠিক আছে, এখন বাংলা লিখে নাও, এর লজিক চিত্র, লজিক চিত্র ক্যাপশন। ঠিক আছে, 3 to 8 লাইন ডিকোডারের লজিক চিত্র। এটা একটু উপরে উঠাই দিই। 3 to 8 লাইন ডিকোডারের লজিক চিত্র। তো পরীক্ষাতে ডিকোডার সার্কিট আসলে পরে কি পারা যাবে? হ্যাঁ। আমি যেটা ডিজাইন করছি এটা দেখো, যদি গুগল সার্চ ইঞ্জিনে যাও একই বিষয় তুমি পাবা এখানে। আমি গুগল থেকে দেখাই দিচ্ছি।
ওকে, 3 to 8 লাইন ডিকোডার। দেখো 3 to 8 ডিকোডার চলে আসছে। ইমেজে যাচ্ছি আমি, তিনটা ইনপুট আর হচ্ছে 8টা আউটপুট, দেখতে পাচ্ছ কি? জি ইমেজটাকে কপি করছি আমি, ইমেজটাকে কপি করে যদি জাস্ট এখানে পেস্ট করে দিই, পরবর্তী একটা পেজ আমি যোগ করি, এখানে পেস্ট করে দিলাম। এটা হলো আমাদের সেই সার্কিট। এখানে কয়টা ইনপুট? তিনটা ইনপুট। আমি কিন্তু একটা ইনপুট ব্যাখ্যা করি নাই, বলতো কোন ইনপুটটা ব্যাখ্যা করি নাই? আমি এখানে একটা ইনপুটের ব্যাখ্যা করি নাই, সেই ইনপুটটা দেখো নিচে যে একটা দেওয়া আছে না, ই ইনপুট। জি হ্যাঁ, এই ইনপুটটা সাধারণত বইও দেওয়া থাকে না, তারপর এটাকে বলা হয় এনাবল ইনপুট। এনাবেল ইনপুট, ঠিক আছে? জি এনাবল ইনপুটটা কি আসলে বলি, এনাবল মানে কি? এনাবল মানে হচ্ছে সক্ষম হওয়া। এনাবল মানে হলো সক্ষম। সক্ষম বলতে হচ্ছে কাজ করার জন্য সে পারফেক্ট, এটাকে বলা হয় সক্ষম, তাই না? তাহলে এনাবল ইনপুট যদি হাই থাকে তখনই কিন্তু তোমার এইটা সম্পূর্ণ অ্যাক্টিভ মোডে থাকে এবং সেটা কাজ করার জন্য সক্ষম করে নিতে হয়। কারণটা হচ্ছে আমার যখন সার্কিটের কাজ শেষ তখন আমি এনাবল ইনপুটটাকে করে দিব লো, মানে জিরো করে দিব। তো এই এনাবল ইনপুটটা আসলে সবসময় হাই থেকেই কাজ করতে হয়, এই জন্য এটা আর ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। তো পরীক্ষাতে যদি জি ই ইনপুট দেওয়া থাকে শুধু মনে রাখবা, ই মানে এনাবল করা, যেমন লাইক ইওর একটা তোমার কার গাড়ি আছে, তোমার কার গাড়িকে অ্যাক্টিভ করার জন্য সুইচ অন করতে হবে, তার মানে তোমার চাবি লাগবে। অর্থাৎ চাবি যেমন হচ্ছে তোমার না থাকলে স্টার্ট নেয় না কোনো কার গাড়ি, সিমিলারলি এখানে এই ইনপুটটা থাকলে এখানে আগে এটাকে স্টার্ট করে নিতে হয়। স্টার্ট বলতে অ্যাক্টিভ করতে হয়। যখনই তুমি অ্যাক্টিভ করবে তখন ইনপুট লাইনের ডেটাগুলো দেওয়া হলে তোমার আউটপুট লাইনগুলো শো করবে। বুঝতে পারছো? জি জি ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্র। আর যেগুলো ছিল লজিক ডায়াগ্রাম বা লজিক চিত্র, সেটা দেখো এখানে ডিজাইন করা আছে। আহ, এই যে এখানে খেয়াল করো, আমি পাশাপাশি রেখে দিচ্ছি। ওকে, জি দেখতে একই রকম। দেখো এখানে ইনপুটের জন্য লাইনটা যারা করছে, ওদের যে লাইনগুলো লাগবে সেই লাইনগুলোর জন্য তারা ডিজাইন করে নিয়েছে। এখানে বাকি লাইনগুলো তারা ডিজাইন করেনি, তবে সম্পূর্ণ ডিজাইন করলে কোনো অসুবিধা নাই। তুমি যদি বলো স্যার আমি এই লাইনটা সম্পূর্ণ এইভাবে ডিজাইন করে নিব, তাহলেও সেটা কারেক্ট হবে। এই যে এখান থেকে তারা বাকি লাইনটুকু দেখা যায় নাই, কিন্তু বাকি লাইনটুকু দেখাই দিলেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে? জি জি আর প্রত্যেকটা জায়গায় দেখো যেখানে কানেকশন লাইন তৈরি হয়েছে, হ্যাঁ, সেখানে অবশ্যই একটা ডটেড সার্কেল দিয়ে দিতে হবে। মানে এটা বোঝাচ্ছে এখান থেকে কানেকশন লাইন তৈরি হয়েছে। যেটা আমি আমার জি ফিগারে ডিজাইন করছি, দেখো এই জায়গাটায় প্রত্যেকটা জায়গায় কানেকশন লাইন তৈরি করতে হবে। এই যে এখানে 3 to 8 লাইন ডিকোডারের কাজ এবং এর সম্পূর্ণ ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা বলে, গঠন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পূর্ণভাবে বুঝতে পারছো আশা করি। আমরা আহ, জি আজকে তোমার আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ। জি হোমওয়ার্কটা স্যার কি দেখি? হোমওয়ার্কটা হচ্ছে যে 2 to 4 লাইন ডিকোডারের লেখো। হোমওয়ার্ক HW লেখো 2 to 4 লাইন ডিকোডার এর গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো। লিখছো? 2 জি to 4 লাইন ডিকোডারের গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো। তখন যেটা করতে হবে, শুধুমাত্র তোমার এই সার্কিটের 3টা ইনপুটের জায়গায় হবে 2টা ইনপুট, আর 8টা আউটপুটের জায়গা হবে কয়টা আউটপুট? 4টা 4টা আউটপুট। তো আমি তোমার সুবিধার জন্য আমি সেম ভাবে সার্কিটটা দেখাই দিচ্ছি। 2 to 4 লাইন
2 to 4 লাইন। এই যে দেখো, 2 to 4 লাইন ডিকোডার আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তোমার মনে হতে পারে স্যার এখানে তো ইনপুট দুইটা হওয়ার জায়গায় তিনটা কেন হলো? ইনপুট বলেছিলাম দুইটা হবে, আর জি যেটা ই লেখা আছে এটা কি বলেছিলাম বলো তো? enable এনাবল ইনপুট। এটা দিলেও আর না দিলেও কোনো ক্ষতি নাই, এটা দেখালেও হবে না দেখালেও কোনো ক্ষতি নাই, তবে অবশ্যই তোমাকে এই দুটো দেখাইতে হবে। এটা হলো টু ইনপুট, ঠিক আছে? আর এনাবল জি ইনপুট বাই ডিফল্ট এখানে তোমার অন থাকবে, ই সমান 1 থাকবে, মানে এটা হলো অ্যাক্টিভ মোডে আছে। আর এই চারটা হচ্ছে আউটপুট। তাহলে এটা ট্রুথ টেবল কেমন হবে? এটা ট্রুথ টেবল দেখো, সত্যক সারণী 2 to 4 লাইন ডিকোডারের ট্রুথ টেবল, ডিকোডার ট্রুথ টেবল। এই যে এখানে দেখো, লক্ষ্য করো, দেখতে পাচ্ছ জি এরা ইনপুট লাইন ধরেছে A0 এবং A1। তুমি ইনপুট লাইন X এবং Y ধরেও কাজ করতে পারো, কোনো অসুবিধা নাই। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 2 to 4 লাইন ডিকোডারের সত্য সারণী। তাহলে ইনপুট লাইনে আছে কি A0 এবং A1। তুমি যদি বলো স্যার আমি যেভাবে ডিজাইন করেছিলাম, আমার ডিজাইনটা দেখে নাও। আমার ডিজাইনে ছিল XYZ। এই যে ইনপুটে কি লেখা ছিল? xyz ইনপুট ছিল XYZ। তুমি যদি এখানে XYZ এর বদলে ABC লিখো তাও কোনো সমস্যা নাই, এটা তো চলক, চলক যে কোনো নাম দিয়ে লেখা যাবে। তাহলে তুমি জি এই জায়গায় A0 এবং A1 এর বদলেও লিখতে পারো X আর Y, কোনো অসুবিধা নাই। এখানে যদি বলো স্যার আমি এই জায়গায় লিখবো X আর এই জায়গায় লিখবো Y, আর যেটা D0 থেকে শুরু করা আছে এটাকে বলা হয় ডেটা আউট, ডেটা আউটপুট। ক্লিয়ার? তোমার কাজ হচ্ছে এই ডেটা আউটপুট D0 থেকে D3 পর্যন্ত প্রত্যেকটা আউটপুটের লজিক্যাল সমীকরণ বের করা, D0, D1, D2 and D3। এই চারটার লজিক সমীকরণ তৈরি করবা। লজিক সমীকরণ তৈরি করে তুমি সেটাকে লজিক গেটে দেখাবা, ঠিক আছে? জি জি ওকে, সো আজকের মধ্যে ক্লাস শেষ করছি। অবশ্যই হোমওয়ার্কটা 10টার মধ্যে পাঠিয়ে দিবা। জি তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।